সৈকত, এটা কি তোমার সাথে? মা, ও আমার বান্ধবী সুমা। আমাদের বিয়েতে এসেছিল, আমি ওনাকে চিনি তো। আসো ভিতরে আসো। না না, ভিতরে যাব না, আমার কিছু কথা ছিল তোমাদের সঙ্গে। এখানে দাঁড়িয়ে বলবে? চলো ভিতরে গিয়ে বলি, মেহমান আসছে, ভিতরে চলো। মা, খুব আর্জেন্ট। আহা, মেহমান মানুষ আর্জেন্ট কথা বলবে, ভিতরে গিয়ে বলি। কিছুক্ষণ থাকবে তো উনি, তাই না? ও আজকের পর থেকে এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে থাকবে কিন্তু বেড়াবে বোধ হয়, কিছুদিন থাকবে আমাদের বাসায়, তারপর চলে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে, ভিতরে আসো, ভিতরে এসে কথা বলছি। সৈকত, শোনো না। আচ্ছা, আমি তোমাকে বুঝিয়ে বলছি। আসলে ওর হাজবেন্ডের সঙ্গে ওর ডিভোর্স হয়ে গেছে, আর সেই জন্যই ও এই বাড়িতে আসছে। ডিভোর্স হয়ে গেছে তো এই বাড়িতে আসবে কেন? ওর বাবার বাড়িতে যাবে তো এখানে বুঝতে পারলাম না কিছু। আসলে মা, ওর ডিভোর্স হয়ে যাওয়ার পর থেকে ওর বাবা ওর মা ওকে মেনে নেয়নি, ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। ওর যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমি ওকে এই বাড়িতে নিয়ে আসছি। কিন্তু বৌমা, তোমার বান্ধবী হোক যাই হোক, ডিভোর্সের পরে মেয়েরা বাবার বাড়িতে চলে যায়। এখানে এই অবস্থায় তাও বান্ধবীর বাসাটা কেমন দেখা যায় বলো তো? তাছাড়া উর্মি, ওর বাবা মা যদি ওকে অ্যাকসেপ্ট না করে ভাইয়ের বাসায় যাবে, আত্মীয় স্বজনের বাসায় যাবে, হুট করে একটা বান্ধবীর বাসায়, এটা তো ঠিক নয়। তার চেয়ে বড় কথা, এই সময় একটা ডিভোর্সি মেয়েকে আমি এই বাড়িতে অ্যালাউ করবো না। হ্যাঁ। অন্তঃসত্ত্বা, তুমি প্রেগনেন্ট, এটা তোমার বুঝতে হবে উর্মি। তাছাড়া এই সময় তোমার শরীর খারাপ থাকে, এই মেয়েদেরই 3-4 মাসের সময় শরীরটা খুবই খারাপ হয়ে যায়। এখানে এক্সট্রা একজন মানুষ আসবে তোমার, এটা ঠিক না। জি শুনি। আন্টি আর ভাই ঠিকই বলেছে। আসলে এই সময় তোদের বাড়িতে আমার থাকা উচিত না। এই সময় না, একটা ডিভোর্স দিয়ে কোথাও জায়গা হয় না। আমি যাই রে। আরে না, যাই মানে আমি তোকে নিয়ে আসছি না, তুই দাঁড়া, আমি কথা বলছি। মা দেখেন, আমি তো প্রেগনেন্ট, এই সময়ে আমার পাশে একজন মানুষ সব সময় দরকার। এই যে সৈকত, তুমি কিন্তু সবসময় অফিসে থাকো, আর মা, আপনি তো বয়স্ক মানুষ, আপনার সঙ্গে সবসময় সব কথা বলতেও পারি না। ও যদি আমার পাশে থাকে, ওর সঙ্গে একটু গল্প করতে পারবো, আড্ডা দিতে পারবো, আমার সময়টা খুব ভালোভাবে কেটে যাবে। একটু বোঝার চেষ্টা করেন মা। কি বুঝবো বলো তো? একটা মেয়ের কখন ডিভোর্স হয় তুমি ভাবো? একবার ভাবো, কখন ডিভোর্স হয়? যখন মেয়েটার চাল চলনের সমস্যা থাকে। মা মা তুমি ওকে বোঝাও, নিশ্চয়ই এই মেয়েটার কোনো প্রবলেম আছে বলেই ওর হাজবেন্ড ওকে ডিভোর্স দিয়েছে। দ্যাটস ওয়াই ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। একটা মেয়ের ডিভোর্স হয়ে গেলে কি সেই মেয়েটা খারাপ? ও খুব ভালো মেয়ে, বিশ্বাস করেন। আর এখানে তো আমার ফ্যামিলি সম্পর্কে কেউ জানে না, এলাকার মানুষ। আমি সবাইকে বলবো ও আমার বোন, সমস্যা কি? কিছুদিনের জন্য বেড়াতে আসছে, আর সবাই তো বুঝবে এটা। মা কিন্তু মা, তুমি তো উর্মিকে চেনো, ও যা বলবে ও তাই করবে। যেহেতু থাকতে চেয়েছে, কিছুদিন থাকুক। এই সময় ওর পাশেও একজন মানুষ দরকার। তুমি কি বলো মা? ঠিক আছে, বৌমা যেহেতু এমন করে বলছে, থাক, তবে কিছুদিনের জন্য থাক। তারপরে ওর বাবা মা যদি মেনে নেয়, ও যেন এই বাড়ি থেকে চলে যায়, কেমন? আচ্ছা ঠিক আছে মা, শোন, কিছুদিন যেহেতু থাকার ব্যবস্থা করেছি, বাকি দিনগুলো ব্যবস্থা করবো। চ ভিতর চ। কি রে, তুই এখনো মন খারাপ করে বসে আছিস? আরে থাকার তো একটা ব্যবস্থা হলো নাকি? মন খারাপ করার কোনো কারণ নেই, যা হবার ভালোর জন্যই হয়। আর তোকে তো আগেই বলেছিলাম, ওই ছেলেটাকে বিয়ে করিস না, ওই ছেলেটা ভালো না। আরে যারা মদ খায়, গাঁজা খায়, তারা কোনোদিনও ভালো হতে পারে না, তারা সংসার করতে পারে না। তুই তো আমার কোনো কথাই শুনলি না, প্রেমে অন্ধ হয়ে গিয়ে ওই ছেলেটাকে বিয়ে করলি। দেখলি তো আসল রূপটা বের হয়ে গেল। তুই ঠিকই বলেছিস বান্ধবী। আমার আসলে তোর কথা অনেক আগেই শোনা উচিত ছিল। সত্যি বলতে আমি প্রেমে অন্ধই হয়ে গিয়েছিলাম। ও আমাকে যা যা বলতো সবই মিথ্যা বলতো, কিন্তু আমি একটু ওকে ভুল বুঝতে পারিনি। আমি ওকে বিশ্বাস করেছি, আর সেই বিশ্বাসের মর্যাদা ওইভাবে দিল। আচ্ছা বাদ দে, এবার থেকে যা করবি একটু ভেবে চিন্তে করবি, বুঝতে পেরেছিস?
আর শোন, আমার শাশুড়ি আমার হাজবেন্ড খুবই ভালো, যদি তাদের মনের মতো হতে পারিস। তারা সামনে থেকে একটু কঠিন, কিন্তু ভিতরটা অনেক নরম। আর আমার হাজবেন্ডের কথা কি আর বলবো, ও তো খুব ভালো, আমি যা বলি ও তাই মানে। তুই ঠিকই বলেছিস, তুই আসলেই অনেক লাকি। দেখলাম তো তোর শাশুড়ি ভাইয়া তোকে যেভাবে ভালোবাসে, তোর কথা যেভাবে শুনে, দেখে মনে হচ্ছে তুই এখানে আসলে অনেক সুখে আছিস। আমার কপালটাই খারাপ। আরে না, তোর কপালও খারাপ না। শোন, এখানে তুই থাকতে থাক, পরে তোর ভাইয়ের মতো একটা ছেলে দেখে তোকে বিয়ে করিয়ে দিব। ও আমাকে অনেক ভালোবাসে আর কত যত্ন করে তুই ভাবতেও পারবি না। অফিস থেকে এসে আমার কি দরকার কি প্রয়োজন সব কিছু দেখে, আর আমাকে সপ্তাহে একদিন ঘুরতে নিয়ে যায়। ওই দিন আমরা কত মজা করি তুই ভাবতেও পারবি না। এরকম ছেলে পাওয়া আসলেই কঠিন রে। আমার বাবা মা একবারে পারফেক্ট একটা ছেলে দেখে আমাকে বিয়ে দিয়েছে। আমি সত্যি অনেক খুশি। আমি তো কখনো ভাবতেই পারিনি আমার জীবনে এত ভালো একটা ছেলে আসবে। আচ্ছা শোন, তুই এখানে বস, আমি তোকে চা দিতে বলি। এই উঠো না, কি হয়েছে? পেটে ব্যথা করতেছে। এত রাতে তোমার ব্যথা উঠেছে? এখন তো লেবার পেন হওয়ার সময় না, আমাদের তো ডেট এখনো কাছাইনি। লেবার পেনের নাম, মনে হচ্ছে অন্য ব্যথা। কি করব, কিছু একটা করো না। এত রাত হয়েছে, সিকিউরিটি গেট বন্ধ করে দিয়েছে, তাছাড়া সবচেয়ে বড় কথা আমি কোনো দোকান খোলা পাওয়া যাবে না। এক কাজ করি, মাকে ডাকছি। না মা, বয়স হয়েছে, অসুস্থ মানুষ ডাকার দরকার নেই। তুমি এক কাজ করো, ওই আমার বান্ধবীকে ডাকো, সুমাকে ডাকো তো একটু। সুমাপা, সুমাপা। কি সুমাপা সুমাপা করতেছো? ও তো তোমার ছোট হবে, নাম ধরে ডাকো। সুমা শুনছেন? সুমা, একটু বসুন। কি হয়েছে ভাই, এত ওর খুব ব্যথা করছে, লেবার পেন ওঠেনি, গ্যাসের কোনো একটা প্রবলেম হবে হয়তো। কিছু একটা কর না, খুব ব্যথা করতেছে। অ্যাসিডিটির প্রবলেম। আমি এক কাজ করি, ওর জন্য একটু লেবু শরবত করে নিয়ে আসি। একটু বস, একটু হালকা একটু বস। বান্ধবী, তুই একটু নিজে টেক কেয়ার কর, আমি যাচ্ছি আর আসছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে, এখন সব ঠিক হয়ে যাবে। তুমি টেনশন করো না তো। মা হতে গেলে এত কষ্ট সহ্য করতে হয়। প্রথমবার মা হচ্ছ তো, তাই তুমি একটু কষ্ট মনে হচ্ছে। সব ঠিক হয়ে যাবে, দেখো সব ঠিক হয়ে যাবে, তুমি টেনশন। ওই তো দেখো দেখো। এক চুমকে সবটা শেষ করে ফেল। আচ্ছা, এখন একটু ভালো লাগছে কি? একটু একটু কমছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমার বান্ধবী ছিল বলেই আজকে এই চরম ব্যথাটা থেকে তুমি বেঁচে গেলে। আচ্ছা, এক কাজ করুন, আপনি বরঞ্চ আজকে রাতটা ওর সাথে এখানে থাকেন, কখন কোন হেল্প লাগে। কি বলছেন আপনি এসব? আমি আপনাদের রুমে ঘুমালে আপনি কোথায় ঘুমাবেন? আমি বরঞ্চ আজকে রাতটা ড্রয়িং রুমে বসে কাটাবো, না হয় ঘুমিয়ে পড়বো, সমস্যা নেই। আরে না, তুমি ড্রয়িং রুমে কিভাবে ঘুমাবে? আর তাছাড়া কালকে তোমার অফিস আছে, ঘুম না হলে তুমি অফিস করতে পারবে না। তুমি এক কাজ করো না, এখানেই শুয়ে পড়ো। কি বলছো তুমি? এখানে শুয়ে পড়বো মানে? উনি থাকবে, তুমি থাকবে, আমি এখানে ঘুমাবো? আরে সমস্যা কি? তুমি এই সাইডে ঘুমাবে, আমি মাঝে ঘুমাবো, ও এই পাশে ঘুমাবে। কিন্তু তারপরও উনি থাকবেন এখানে, আমিও এখানে থাকবো, ব্যাপারটা কেমন দেখায় না? ব্যাপারটা আবার কেমন দেখাবে? আমার বান্ধবী না মনে করে তুমি আমার ছোট বোন মনে করো, তাহলেই তো হয়ে গেল। আচ্ছা, শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো, আমি বসছি। তুই রেস্ট নে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। ওকে নিয়ে আমার খুব টেনশন হয়। আসলে এই অবস্থায় আপনি আছেন বলেই ভরসা। আর আমি না এক্সট্রিমলি সরি, আপনাকে প্রথম এই বাড়িতে অ্যালাউ করতে চাইনি। আপনি আছেন বলেই কিন্তু ও নিশ্চিন্তে ঘুমাচ্ছে আজকে। ইটস ওকে। আর এই সময় একটু বাড়তি যত্নের দরকার হয়। আপনি যেভাবে ওকে আগলে রেখেছেন,
আচ্ছা, এত লক্ষ্মী একটা মেয়ে আপনি, আপনার মতো মেয়েকে কেউ ডিভোর্স দেয়? কেন আপনার হাজবেন্ড আপনাকে ডিভোর্স দিয়েছিল? হয়তো বা আমার ভাগ্য খারাপ, আর তা না হয় আপনার মতো এত ভালো হাজবেন্ড পাইনি, এই জন্যই বোধ হয়। আপনি আমার প্রশংসা করছেন, আপনাকে থ্যাংক ইউ, কিন্তু আসল কথা হলো ব্যাড লাক হচ্ছে আপনার হাজবেন্ডের, মানে এক্স হাজবেন্ডের, যিনি আপনাকে ডিভোর্স দিয়েছে। কারণ আপনি একা হাতে আমার সংসারটা সামলাচ্ছেন, ইদানিং দেখতে পাচ্ছি, রান্না বাড়া করছেন, ওর খেয়াল রাখছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনার মতো একটা মেয়েকে যে কোনো পুরুষ স্ত্রী হিসেবে চাইবে। আপনি খুব খুব সুইট একটা মেয়ে। আচ্ছা, অনেক রাত হয়েছে, আসুন আপনিও শুন। আরে ভাইয়া, কি করছেন আপনি এটা? মানে আপনি উর্মির কাপড় চোপড় ধুচ্ছেন? এটা তো অনেকদিন যাবত করছি। ও অসুস্থ হওয়ার পর থেকে ওর কাপড় চোপড়, মায়ের কাপড় চোপড় আর আমার যা আছে আমি তো পরিষ্কার করি। আপনি আপনার ওয়াইফের কাপড় চোপড় ধুচ্ছেন? আপনি সারাদিন অফিস করে বাইরে থেকে এসে আবার বউয়ের সেবা করছেন? এটা কেমন কথা বলছেন আপনি? বউয়ের সেবা করবো না? তাছাড়া ও যখন সুস্থ ছিল, মানে যখন প্রেগনেন্ট ছিল না, তখন ওই তো আমার পরিবারটাকে পুরো আগলে রেখেছে, সব কিছু তো ওই করেছে। এখন ওর এই অবস্থায় আমি করব না? অল্প কিছুদিন পরেই তো যখন বেবি হয়ে যাবে, ও একটু সুস্থ হবে, তারপর থেকে ওই কাজ করবে। ভুল ধারণা। আপনি যেটা বলছেন যে কিছুদিন পরে বেবি হয়ে যাবে, সব কিছু ঠিক হয়ে যাবে, মোটেও এরকম হবে না। বেবি হয়ে যাওয়ার পরে না আমার বান্ধবী আরও বেশি অলস হয়ে যাবে, তখন দেখবেন এখন থেকে আরও বেশি কাজ করাচ্ছে আপনাকে দিয়ে। আসলে কীভাবে যে বলি, আমার বান্ধবী শুরু থেকেই এরকম। ও একটু মানে পরকে দিয়ে কাজ করাতে পছন্দ করে। এই যে আমরা যখন স্কুলে পড়তাম তখন কি হতো জানেন? আমি যখন খাবার নিয়ে আসতাম বাসা থেকে, ওনা ঠিকই আমার খাবার খেয়ে ফেলতো। আর এখন দেখেন, বিয়ের পর দিব্যি প্রেগনেন্টের বাহানা দেখিয়ে আপনাকে দিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে। আচ্ছা, কাজ করুন তো, আপনি যান, আমি ধুয়ে দিচ্ছি। কি বলছেন? আপনি ধুবেন মানে? আপনি মেহমান? না না, আপনার ধুতে হবে না, আমি ধুচ্ছি। আরে আমি মেহমান আপনাকে কে বলেছে? আমি তো এখন আপনাদের ফ্যামিলি মেম্বারের মতো। আর আপনি কাজ করছেন এটা না দেখতে আমার ভালো লাগছে না। আর আমি তো ওর কাজ করছি না, আমি আপনার কাজ করছি। আমি করে নিতে পারবো, আপনি বরঞ্চ ভিতরে যান। হ্যাঁ, যান তো আপনি। কি রে, কি হয়েছে রে? আরে দেখো না, আমি তোমার কাপড়গুলো ধুচ্ছিলাম, এমন সময় উনি এসে বলছেন কাপড়গুলো যাতে ওনাকে দিই, উনি ধুবেন। এটা কোনো কথা? উনি গেস্ট না? গেস্ট মানুষ কেন কাপড় ধুবে? আমি ধুচ্ছি, তুমি ওনাকে নিয়ে ভেতরে দেখ যাও। না বান্ধবী, আমি কোথায় গেস্ট হলাম? এতদিন তোদের বাসায় আছি, এখনো তোরা কেউ আমাকে ফ্যামিলি মেম্বার মনে করতে পারিসনি। আর ভাইয়া দেখলাম সকাল থেকে উঠেই তোর কাপড় চোপড়গুলো ধুতে আসছে, এই জন্য ভাবলাম ভাইকে হেল্প করি। ঠিকই তো বলেছে। ওকে এখনো গেস্ট আছে? কতদিন হলো এই বাড়িতে আসছে? তুমি এক কাজ করো না, ওকে দাও, ও ধুয়ে দেখ। সপ্তাহে একটা দিন ছুটি পাও, ওই একদিন তুমি সারা দিন কাজ করো। আমারও দেখতে খারাপ লাগে, আমি অসুস্থ হয়ে ঘরে পড়ে আছি, আমি তো কোনো কাজই করতে পারি না। ও যেহেতু করতে যাচ্ছে, দাও না, ও করুক। দেখেছেন ভাইয়া, উর্মি ঠিকই বলেছে। আপনি সপ্তাহে একটা দিন সময় পান, সেই সময়টা আপনার ওয়াইফকে দিবেন। কাজ করে সময় নষ্ট করলে হবে? আহা, অল্প কিছু কাপড় তো, আজকে আমি ধুয়ে ফেলি, অন্য সময় দেখা যাবে। আরে তুমি কি আমার কোনো কথাই শুনবা না? তোমাকে বলেছি একটা বুয়া রাখো, বুয়া রাখলে না। বুয়া রাখলে কি হতো? তাহলে তো সংসারের সব কাজ করতে পারতো। বউরা কি কাজটা করে শুনি? একবার মনে আছে আমি কি করেছিলাম? বেল সহ প্যান্ট খুলে রেখেছি, সেই ওই বেল সহ প্যান্ট কি করেছে, হুইলের পাউডারে চুবিয়েছে, ওইটা ধুয়ে রোদ দিয়ে আসছে, পরের দিন গিয়ে দেখি একই বেল্ট ওই প্যান্টে লাগানো। এই কাজ বুয়ারা করে। তুমি দেখবে তোমার শাড়ি যেভাবে রেখেছো, তোমার নোংরা কাপড় যেভাবে রেখেছো, সেভাবেই ধুয়ে রাখবে। এরা তো কাজ করে না, এরা ফাঁকিবাজ। তাই নিজের কাজ নিজে করা ভালো। আমি দিব্যি পারবো, তুমি ওনাকে নিয়ে ভেতরে যাও। ভাইয়া একদমই ভয় পাবেন না, আমি প্যান্ট ধোয়ার আগে আপনার বেল্ট খুলে তারপরে ধোবো। যান তো আপনি, যান। আর শোনো, ও কিন্তু কাজে অনেক পটু, বুঝতে পেরেছো? দাও তো। বুঝতে পেরেছি। একা তো একটা মেয়ের সাথে আমি পেরে উঠতাম না কখনোই, সব তো তোমার কথা মতোই হতো। এখন দুই বান্ধবী মিলে আমাকে টর্চার করবে, তাই না? ঠিক আছে, কাপড় ধো, আমি গেলাম। আচ্ছা, তুই ধুয়ে ফেল। আমি নিজের জামাইয়ের সংসারে কখনো কাপড় চোপড় ধুইলাম না, আর এখন বান্ধবীর সংসারে এসে কাজ করা হচ্ছে। নো প্রবলেম, এর প্রতিশোধ তো আমি ঠিকই উসুল করে ছাড়বো। বান্ধবী, তুমি কিচ্ছু মনে করো না, আমি তোমার কাপড় চোপড় ধোয়ার সাথে সাথে না তোমাকেই ধুয়ে দিব।
তুমি তুমি বুঝতে পারছো না কেন? তোমাকে আমার দরকার। কি হয়েছে কি? কি হয়েছে? ডিস্টার্ব করতেছো কেন? কি ডিস্টার্ব করছি আমি তোমাকে? আজকে 6-7 মাস হলো তুমি আমার কাছে থাকা সত্ত্বেও আমি তোমাকে ছুতে পারছি না। তুমি কি পাগল? তুমি দেখতেছো না আমি প্রেগনেন্ট? তুমি প্রেগনেন্ট করে তো 6-7 মাস চলে গেল। আমি তো একটা পুরুষ মানুষ, আমারও তো কিছু চাহিদা আছে। তুমি কেন বুঝতে পারছো না তোমাকে আমার প্রয়োজন? পাগলামি করো না তো। তোমার কি হয়েছে কি? শোনো, এই অবস্থায় মেলামেশা করাটা ঠিক না। তুমি বুঝো না কেন? না, আমি কিচ্ছু বুঝি না। আমি শুধু বুঝি আমার আমার তোমাকে প্রয়োজন। আর যদি প্রয়োজন না হতো তাহলে তোমার সাথে আমি এরকম করতাম না। এক বিছানায় কেন শুয়ে আছি আমরা তাহলে? আমি আলাদা শুয়ে থাকি তাহলে? লক্ষ্মী শোনা, একটু বোঝার চেষ্টা করো। শোনো, আর কয়েকটা মাসেই তো ডেলিভারি হয়ে যাওয়ার পরে তখন তোমাকে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দিব। লাগবে না তোমার ভালোবাসা। এক মুহূর্ত আর তোমার সাথে আমি শুয়ে থাকতে চাই না। আমি এক্ষুনি চলে যাবো। বিরক্তিকর। আরে আজব তো। এই তোমার হয়েছেটা কি বলো তো? কি ব্যাপার, এত রাতে আপনি এখানে বসে আছেন? কপাল, সবই কপাল। দেখুন না, আমি একটা মেয়ে মানুষ, তার উপর আমার স্বামী নেই। অথচ আপনারা দেখুন, দিব্যি যে যার পার্টনার নিয়ে ঘুমিয়ে আছেন। একা একা কোনো সঙ্গী নেই তো কি আর করবো, মোবাইলটাই সাথে। বাই দ্য ওয়ে, আপনি এখানে কেন? আপনার মতো অবস্থা আমারও। আপনার হাজবেন্ড নেই, ডিভোর্স হয়ে গেছে, আপনি একা। আর আমার স্ত্রী আছে, একই বিছানায় শুয়েও ছিলাম, কিন্তু তারপরও আমি একা। মানে বিষয়টা ঠিক বুঝলাম না। ওর সাথে আমার রোমান্স করা হয় না দীর্ঘ 7-8 মাস। ও কনসিভ করার পর থেকে আমি ওকে ছুতে পারি না। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, অ্যাজ এ হিউম্যান বিং, ছেলে মেয়ে এদের শরীর জেগে ওঠে না? আমার তো ওঠে। এই সময়টা আমি কি করব? আমি তো পুরুষ মানুষ, আমার কিছু চাহিদা আছে, আমার নিজস্ব কিছু ভাবনা আছে। আমি এগুলো কার সাথে শেয়ার করব? ওকে জাস্ট একটু টাচ করতে গিয়েছিলাম, ও আমার সাথে এইভাবে রিয়েক্ট করলো, আমি না মাথা ঠিক রাখতে পারিনি, তাই চলে এসেছিলাম। আপনি একদম ঠিক বলেছেন। একটা পুরুষ মানুষের যেরকম কিছু ডিমান্ড থাকে, একটা মেয়ে মানুষের ঠিক সেই ধরনের ডিমান্ড থাকে। আপনার ওয়াইফ আছে, তারা সত্ত্বেও আপনি তো ফিল আপ করতে পারছেন না, কিন্তু আমার তো কেউ নেই, যে কারণে আমিও ফিল আপ করতে পারছি না। আপনি আপনি আমাকে বুঝতে পেরেছেন। আচ্ছা, এই যে আমরা দুজন পাশাপাশি বসে আছি, এই যে একটা ফিলিংস, এটা না আমি অনেক দিন এই ফিলটা চেয়েছিলাম, কিন্তু পাইনি। আপনি অনেকদিন পর আমাকে স্পর্শ করলেন, কোনো নারীর স্পর্শ পেলাম। থ্যাংকস এ লট। এবার ওয়েলকাম। আপনার যদি কখনো কিছু দরকার হয় আমার কাছে চলে আসবে। আম সরি। হোয়াট? মানে সেদিন আপনার সাথে যে ব্যবহারটা করলাম এই বাড়িতে আসার পরে, আপনি হয়তো বুঝতে পারেননি ওটা আমার মুখের কথা ছিল, আমার মনের কথা নয়। আমার মন বারবার বলছিল এমন একটা সুন্দরী রমণী যদি আমার আশেপাশে থাকে, আমার সময়গুলো মন্দ কাটবে না। আমিও বুঝতে পেরেছিলাম আপনার মনের কথাটা। এই জন্য আপনার মা সবাই এত কিছু বলার পরও আমি চুপচাপ মেনে নিয়েছিলাম, চোখ বন্ধ করে এই বাসায় পড়েছিলাম। যাই হোক, অবশেষে আমরা আমাদের মনের কথা বুঝতে পেরেছি। এখন থেকে আর আমাদের রাতগুলো নিঃসঙ্গ হবে না। আচ্ছা, আপনি কি জানেন আমাদের এই বাসার ছাদ থেকে অনেক সুন্দর চাঁদ দেখা যায়? না? চলুন না, দুজন গিয়ে একটা চাঁদ দেখবো, জ্যোৎস্না দেখবো, দুজন দুজনের পাশে থাকবো। ঠিক আছে, আপনি ছাদে যান, আমি আমাদের জন্য কড়া করে 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে। আমাদের এই বাগান বাড়ির এই জায়গাটায় কেউ আসে না, তাই তোমাকে এখানে নিয়ে এলাম। শোনো, আমি খুব লাকি, মাঝে মাঝে আল্লাহর কাছে নিজের জন্য কখনো প্রার্থনা করেছি কিনা মনে নেই, বাট মনে হয় আল্লাহ আমাকে খুব 2 হাত ভরে দিয়েছেন। ঘরে এত সুন্দরী একটা প্রেগনেন্ট বউ, তার উপরে বোনাস হিসেবে তুমি, ভালোই লাগে। একটা কথা কি জানো, তোমাকে না প্রথম দেখাতে আমি ভালোবেসে ফেলেছিলাম। আমি এক্স্যাক্টলি তোমাকে মনে করতে পারছিলাম না এই সময় কি সেই সময় যে সময় বিয়ের সময় আমাদের বিয়েতে এসেছিল। পরে মিলিয়ে দেখলাম তুমি সে। আরে তোমার হাজবেন্ড কি বোকা?
বোকা বলেই তোমার মতো একটা মেয়েকে ডিভোর্স দেয়। তোমার মতো মেয়েকে তো রাজরানী করে রাখার কথা। সত্যি কথা বলতে কি জানো, প্রথম দেখাতে না তোমাকে আমার ভালো লেগে গিয়েছিল, কিন্তু তোমার বাসায় আসার তো কোনো সুযোগ ছিল না। এরপরে ডিভোর্সের পর প্রথম আমার যে কথাটা মাথায় এসেছে জানো, উর্মির কথা, যে এখানেই আমি থাকতে পারি। ওরে বাবা, তুমি তো কম দুষ্ট না। মানে নজর দিয়েছিলে আমাকে, এখন ডিভোর্স হওয়ার পরে সবার আগে আমার বাড়িতে উঠেছো। বাহ বাহ, বেশ ভালো, বেশ ভালো। আচ্ছা, আমাদের এই সম্পর্কটা বাইরের কেউ জানবে বলে মনে হয় না তো? অসম্ভব। আমি যেভাবে তোমার বউকে সামাল দিচ্ছি, তোমার বউ তো ঘুণাক্ষরও টের পাবে না। আর তুমি তোমার মাকে সামাল দাও। সে মাকে যা বোঝানো আমি বোঝাবো। আচ্ছা চলো, নিরিবিলি জায়গা, কিন্তু তারপরও কখন কে কোথায় দেখে। চলো। ঠিক, চলো। কি ব্যাপার, চোখে কিছুই দেখতে পাচ্ছি না কেন? কি ব্যাপার, আজকে যে তুমি একদম হুট করে আমার কাছাকাছি চলে এলে? বাসায় কেউ নেই? বাসায় সবাই আছে। তোমার ওয়াইফ ওই পেট নিয়ে ঝাড়ু দিচ্ছিল। ও ঝাড়ু দিয়ে ফ্রি হতে হতে মিনিমাম আধা ঘন্টা। আর তোমার মা বলে গিয়েছে পাশের বাসায় কোন আন্টির সাথে দেখা করতে গেছে, তারও আসতে 1-1.5 ঘন্টাই লাগবে। বাহ, তাহলে তো আমাদের জন্য একেবারে সোনায় সোহাগা। আমিও আজকে অফিস ছুটি নিয়েছি। আসলে কি জানো, আমি ভেবেছিলাম অফিসটা আজকে ছুটি নিয়ে তোমাকে আমি বাইরে নিয়ে যাব, কিন্তু বাড়িতেই যে সুযোগটা পাচ্ছি, বাইরে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। হয়তো রিসোর্ট নিয়ে রিসোর্ট খরচটা নষ্ট হবে, তাই না? একটা কথা কি জানো, আমার না আর এইভাবে লুকিয়ে লুকিয়ে তোমার কাছে আসতে ভালো লাগে না। আমি চাই সবসময় তুমি আমার কাছাকাছি থাকবে। মা, মা, ও ব্যথা করতেছে পেটটা। ও চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না। বোমা, কি হয়েছে তোমার? কি হয়েছে? হ্যাঁ? কি বলতেছো? খুব ব্যথা করতেছে। হায় আল্লাহ, পেটে ব্যথা করতেছে কেন? এখন তো পেটে ব্যথা করার কথা না। তুমি কি কোথাও পড়ে গেছিলা? ব্যথা পাইছো? না মা, আমি বুঝতেছি না। আমি ঘর ঝাড়ু দিতেছিলাম, হ্যাঁ, হঠাৎ করে পেটে ব্যথা উঠতেছে। কেন তুমি গরম দিতে গেলা? সৈকত, কি ব্যাপার? এই, তুমি না বললে মা বাইরে? মা ডাকছে তো। সৈকত, আল্লাহ, কি ব্যাপার মা, ডাকাডাকি করছো কেন? দেখ না, বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, পেটে ব্যথা করতেছে, চোখে ঝাপসা দেখতেছে। তাড়াতাড়ি চল, মেডিকেল লয়ে যাইতে হইব। আহ মা, তুমি এই কথা বলছো? ও একটা মেয়ে মানুষ, অন্তঃসত্ত্বা হয়েছে। তাছাড়া এই সময় এরকম একটু ব্যথা থাকবেই। হয়তো অ্যাসিডিটি হয়েছে, গ্যাস থেকে চাপ দিয়েছে, তাই ব্যথা হচ্ছে। একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে, এই জন্য ডাক্তারখানা যেতে হবে না। তাছাড়া মা, আমার ইম্পর্টেন্ট একটা মিটিং চলছে। হ্যাঁ, আমি অফিসের কাজ করছি, আমি তোমাদের নিয়ে আর পারলাম না মা। বৌমার চাইতে ইম্পর্টেন্ট কি আছে তোর কাছে? হ্যাঁ, কি বলতেছিস সব? শোনো মা, তোমার বৌমা ইম্পর্টেন্ট, তুমি ইম্পর্টেন্ট, সেই সাথে আমার কাজটা ইম্পর্টেন্ট। আম্মা, থাক, বাদ দেন। আমি একটু রেস্ট নেই, তাহলে ঠিক হয়ে যাবে। আমাকে রুমে নিয়ে চলেন। না না না, হসপিটালে নিয়ে যেতে হবে, ডাক্তারের কাছে। এই, ঠিক আছে, তোকে নিয়ে যেতে হবে না। আমি বৌমাকে মেডিকেলে নিয়ে যাচ্ছি। উঠো বৌমা, চলো, হসপিটালে যেতে হবে। একটু কষ্ট করো, একটু কষ্ট করো। আসো। ইম্পর্টেন্ট, আমার লাইফে এখন শুধু একটা মানুষ ইম্পর্টেন্ট। হ্যাঁ, মুখটাই মাটি করে দিয়েছে। কি হয়েছে? কি হয়েছে আবার? আরে ওই যে পেটে নাকি এখন ব্যথা হচ্ছে। তুমিই বলো, এই টাইমে কি ব্যথা হয়? আমার তো মনে হয়েছে হয়তো গ্যাসের কোনো প্রবলেম হয়েছে, এই জন্য একে নাকি নিয়ে ডাক্তারখানা যেতে হবে। আমি তোমাকে পেলে তাকে ডাক্তারখানায় নিয়ে যাব? তোমার বউ আর তোমার মা কোথায়? তারা এখন ডাক্তারখানায় গেছে। পুরো বাড়িতে শুধু তুমি আর আমরা এখন শুধু এনজয় করব। শুনো, আমি বলি না, আল্লাহ আমার উপর সহায়, আসলেই সহায়। দেখো কিভাবে কিভাবে বাড়িঘর খালি করে দিচ্ছে। আর আমাদের লাইফটাকে এভাবে এনজয় করতে হবে। কিছুদিন পরে তো ধরো ও হসপিটালে ভর্তি হবে, আমি ট্রিক্স করে ওকে
1 মাস আগে হসপিটালে ভর্তি করে দিব। আর আমার মাকে বলবো তুমি যাও, ওর সেবা যত্ন করো। আর যেহেতু তোমার বান্ধবী তোমাকে খুব বিশ্বাস করে, আমরা বাসায় সংসার করব, আর ও ওখানে হাসপাতালের বিছানায় কান্নাকাটি করবে। সৈকত, ওরা কি বলছে? কি হলো, চুপ করে আছো কেন? সুমা, তুই বলতে কি হয়েছে? আজব তো, তোমরা দুজনে এভাবে চুপ করে আছো কেন? তোমরা যদি কথা না বলো তাহলে তো ওদের কথা প্রতিবাদ করতে পারবো না। বলো। শকত, কথা বলছিস না কেন? চুপ করে আছিস কেন? বল কি হয়েছে? তোমরা যেহেতু চুপ করে আছো, তার মানে তোমাদের চুপ থাকাটাই বলে দিচ্ছে যে ওরা যা বলছে সবটাই সত্য। ছি, ছি, তুই এত বড় একটা বিশ্বাসঘাতকতা কেমনে করলা আমার সঙ্গে? বলো, বলো কিভাবে করলা? একটা ভুল করে ফেলেছি, আই এম সরি, এক্সট্রিমলি সরি। মা কি বলছো? উনাকে ভুল করে ফেলেছে? তুমি তো ভুল করোনি, তুমি অন্যায় করেছো। তুমি আমার সঙ্গে অন্যায় করেছো, তুমি আমার বাচ্চার সঙ্গে অন্যায় করতেছো। আমি প্রেগন্যান্ট, তুমি কি ভুলে গেছো? আর এই যে, এই বেঈমান, তোকে আমি এই বাড়িতে এনেছি। তোর যখন অসহায় অবস্থা ছিল, তোকে এই বাড়িতে আমি ঠাঁই দিয়েছি। এনারা কিন্তু কেউ রাখতে চায়নি। তুই যে মানুষটার দিকে হাত বাড়িয়েছিস, এই মানুষটাও কিন্তু তোকে রাখতে চাইনি। এদের সঙ্গে আমি এই যে আমি যুদ্ধ করে আমি এই বাড়িতে তোকে থাকতে দিয়েছি। আর তুই কি না, তুই আমার স্বামীটাকে কেড়ে নিতে চেয়েছিস। কিভাবে পারলি? মুখটা কি একটা বারের জন্য কাঁপেনি? আমি কি দুধ দিয়ে কালসাপ পুষেছি? মা, আমি কি দুধ দিয়ে কালসাপ পুষেছি বলেন তো? নষ্টা চরিত্রের মাইয়া, প্রথমেই ওকে আমার ভালো লাগেনি, বুঝছস? এইবার বুঝছো তো দুধ সাপ দিয়ে কি করেছো তুমি? হ্যাঁ, কাল সাপ পোষাছো এতদিন। উর্মি, তুই যেসব বলছিস সবই সত্যি। এর উপর একটা সত্যি আছে, সেই সত্যিটা হচ্ছে আমি সৈকতকে ভালোবাসি আর সৈকত আমাকে ভালোবাসে। লজ্জা করে না? মুখ দিয়ে কথা বলতে লজ্জা করে না? বান্ধবীর হাজবেন্ড, ওকে ভালোবাসো তুমি, ওর সংসারটাকে জ্বালিয়ে পুরো ধ্বংস করে দিতে আসছো। বেঈমান! ভুলটা আমারই ভুল। কারণ যেইখানে নিজের মায়ের পেটের বোনকে মানুষ বিশ্বাস করে না, সেইখানে তুই তো আমার বান্ধবী, আমার সঙ্গে তো রক্তের কোনো সম্পর্ক নাই। তোকে এই বাড়িতে ঠাঁই দেওয়াটাই আমার ভুল হয়েছে। এখন তুই আমার সংসার কেড়ে নিতে পারছিস? হ্যাঁ, আসলে এভাবে উত্তেজিত হও না। একটা মানুষ কখন কাকে কিভাবে ভালোবেসে ফেলে সেটা কিন্তু বলা যায় না। আমি ওকে ভালোবেসে ফেলেছি, এখন কি করব বলো? মা, আপনার ছেলে তো ভালোবেসে ফেলেছে, এখানে আমি কি করব বলেন তো? এখানে আমি কি বলবো? আমার তো বলার কিছু নাই। ঠিক আছে, তোমরা দুজনকে যেহেতু এত ভালোবেসে ফেলেছো, তুমি তোমার সংসারের কথা চিন্তা করলে না, তোমার বাচ্চার কথা চিন্তা করলে না, আর তুই তোর বান্ধবীর কথা চিন্তা করলি না যে তোর বান্ধবী কি হবে। মা, এক কাজ করেন, ওদের দুজনকে বিয়ে পড়িয়ে দেন। না 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 বৌমা, বৌমা ছি ছি ছি, এই কথা মুখ দিয়ে না, তোমার জীবনটা নষ্ট হয়ে যাবে মা। আমার জীবন নষ্ট হবে এটা তো আপনার ছেলে ভাবেনি, ভেবেছে? একটা বারের জন্য ভাবেনি। এই যে এই বাচ্চাটা যখন পৃথিবীতে আসবে, তখন ওকে আমি কি জবাব দিব বলেন তো? আমি বলবো এটা হচ্ছে ওর দ্বিতীয় মা, ওর বাবা আরেকটা বিয়ে করছে, এগুলো বলবো? আমি তো বলতে পারবো না, কারণ আমি নিজেই তো আমার স্বামীকে অন্য কারোর সঙ্গে ভাগ করে নিতে পারবো না। আপনার ছেলে যেহেতু এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছে, এদের দুজনকে বিয়ে দিয়ে দেন, এটাই ভালো হবে। আর তাছাড়া ওদের যদি বিয়ে না দিয়ে দেন, এই যে গ্রামের লোকজন আসছে, এরা কি ছাড়বে? এরা তো ছাড়বে না। এরা পুরো গ্রামে রটিয়ে দিবে আপনার ছেলে অন্য একটা মেয়ের সঙ্গে পরকীয়া করেছে, ধরা পড়েছে। এতে মান সম্মান আপনার ছেলেরই চলে যাবে, আমার কিচ্ছু কিন্তু হবে না। এই জন্য আপনার ছেলের ভালোর জন্য এদের দুজনকে বিয়ে দিয়ে দেন। কিন্তু বৌমা, এটা কি হয় না? এটা হতে পারে না। এটাই হতে পারে মা, আমি যে সিদ্ধান্ত নিচ্ছি এইটাই ফাইনাল মা, এইটাই হবে। বৌমা, আমি ভাবতে পারতেছি না। এই, আমাদের বিষয়টা আমরা বুঝে নেবো, তোমরা এখন যাও যাও।
বৌমা এখানে এক ডাকলে বসে কাঁদতেছো? তুমি তো নিজেই তোমার কপালটারে পড়ছো। আমার নিষেধ শোনো নাই, প্রথম থেকে আমার এই মেয়েটারে পছন্দ হয় নাই। কতভাবে বললাম যে ওরে থাকার দরকার নাই। না, তোমার কাছের বান্ধবী, খুব আপন, এখানে থাকবে, মা বাবা জায়গা দেয় না, দরদ উতলায় উঠছিল তোমার। এখন বুঝো তোমার কপাল পোড়ার জন্য তুমিই দায়ী। আমি কেমনে বুঝবো মা? আমার আমার বেস্ট ফ্রেন্ড, যারে কিনা আমি সবচেয়ে আপন মনে করছি, সে আমার পিছে এমন ভাবে ছুরি মারবে আমি তো বুঝি নাই মা। খুব বিশ্বাস করছিল না? আমার তো প্রথম দেখে মনে হয়েছে এই মেয়েটা ভালো না, সুবিধার না। কিন্তু মা, আমি তো আপনার পোলারে বিশ্বাস করছিলাম, আমি তো ওরে ভরসা করছিলাম, আমি মনে করছি ও আমারে ভালোবাসে, ও আমার বিশ্বাস ভাঙবে না। কিন্তু আপনার পোলা এটা কি করলো? মাগো, পুরুষ মানুষকে বিশ্বাস করতে হয় না, আগুনের কাছে মন গেলে তো গলবেই, এটা তোমার জানার দরকার ছিল। হ মা, আপনি একবার ঠিক কথা কইছেন, ভুলটা আমারই ছিল। আমি নিজেই তখন দুইজনের সুযোগ করে দিছি। আমি তো বুঝি নাই, আমার নিজের কপালটা আমি নিজেই পড়তেছি। এই পৃথিবীতে কাউরে বিশ্বাস করতে নাই, সেটা আমার অপমান হয়ে গেল মা। কেমনে কইরা আমার বান্ধবী আমার সংসারটারে নষ্ট করলাম মা। কত সুন্দর সাজানো গোছানো সংসার ছিল, এই যে এই বাচ্চা নিয়ে আমরা দুজনে কত স্বপ্ন দেখছি, কিন্তু এই বাচ্চা পৃথিবীতে আসার আগেই সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেছে মা। কেন এমন হইল কত? এই যে এই বাচ্চা যখন পৃথিবীতে আসবো, তখন ওরে কি জবাব দিব? আমি কি জবাব দিব একটু বলতে পারে? আচ্ছা বৌমা, তুমি যে ওদেরকে এখন বিয়ে করতে পাঠাইছো, তুমি কেমনে সতীনের ঘর করবা বলো তো? কেমনে করবা তুমি? আমি একটা মেয়ে হয়ে আমি তোমার কষ্ট বুঝতেছি। কেন পাঠাইছো? কেন তুমি ওদেরকে বিয়ে করতে পাঠাইছো বলো আমাকে। আমি তো পারবো না। আমি যে মানুষটার এত ভালোবাসছি, পাগলের মতো ভালোবাসছি, সেই মানুষটা আমারই বান্ধবীর সঙ্গে একই সঙ্গে থাকবে, একই বিছানায় ঘুমাইবে, আমি এইটা দেখা এই বাড়িতে থাকবো না মা? আমি পারবো না। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি এই বাড়ি থেকে চলে যাবো, অনেক দূরে চলে যাবো। না না বৌমা, এ কথা মুখে আনো না। আমার অনেক স্বপ্ন, বিশ্বাস করো, অনেক স্বপ্ন। আমার ঘরে একটা ফুটফুটে বাচ্চা আসবে, সারাদিন ঘরের মধ্যে খেলাধুলা করবে, আমার দিদা দিদা বলে ডাকবে, আমার ঘরটা আলো আলো ভরে যাবে। মা, মা গো, তুমি এবারে ছেড়ে যাও না, আমাকে ছেড়ে যাও না মা, যাও না। মা, আমি যদি না যাই তাইলে তো ওই সতীন নিয়ে আমার সংসার করতে হইব। আর কোনো মেয়েই তো পারবে না নিজের স্বামীর ভাগ অন্য কাউরে দিতে, তাই আমিও পারবো না। মা, আপনি চিন্তা করেন কেন? আপনার পোলা যেহেতু আর একটা বিয়ে করতেছে, সেই ঘরেও তো আর একটা বাচ্চা হইবে, তারে আপনি নাতনি বইলা ডাকবেন, নাতিন বইলা ডাকবেন, তার সঙ্গে খেলাধুলা করবেন, আপনার স্বপ্ন পূরণ করবেন। কিন্তু আপনার স্বপ্ন পূরণ করতে গিয়ে আমি আমার জীবনটা নষ্ট করতে পারবো না মা। আমি আমার বাচ্চা নিয়ে অনেক দূরে চলে যাবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমি এই বাচ্চা খুব সুন্দরভাবে এই পৃথিবীতে আনবো, তারপরে আমার যতই কষ্ট হোক না কেন, এই বাচ্চাটা আমি মানুষের মতো মানুষ করবো, কোনো অভাব বুঝতে দেবো না মা। কিন্তু এই বাচ্চা নিয়ে দয়া করে এই বাড়িতে আমার থাকতে বললেন না। তুমি যত যাই বলো, আমি তোমাকে আমার বংশের প্রদীপ নিয়ে কোথাও যেতে দিব না। আমার অনেক স্বপ্ন, মা গো, আমার স্বপ্নটা ভাঙিয়ে দিও না মা। না মা, আপনি আমার এইভাবে অনুরোধ করেন না। দেখেন, আপনার তো সব কিছু আছে, আপনার পোলা আছে, আপনার নতুন একটা বৌমা হইছে, আপনার বাড়ি আছে, আপনার ঘর আছে, আপনার সব কিছু আছে, কিন্তু আমার তো কেউ নাই। আমি তো সব কিছু হারাই ফেলছি। আমি শুধু চাই আমার এই বাচ্চাটা নিয়ে আমি অনেক দূরে চলে যাইতে।
আমি এই বাচ্চাটা নিয়ে নতুন করে বাঁচতে চাই মা। এই বাচ্চাটারে আমার কাছ থেকে দয়া করে কাইরা নিবেন না মা, আপনার কাছে আমার অনুরোধ। আমি এইখান থেকে অনেক দূরে চলে যাও মা, আমারে যাইতে দেন। কারণ আপনি একটা মা, আপনি যদি আমার কাছে অনুরোধ করেন আমি ফেলতে পারবো না, কিন্তু আপনি এমন কোনো অনুরোধ করেন না সেটা আমি রাখতে পারবো না মা। আমার এই বাচ্চা নিয়ে যাইতে দেন, ওর জন্য আমি বাঁচতে চাই মা। মাগো, আমি যখন তোমারে কি বলবো, কি বলে সান্ত্বনা দিব আমি বুঝতেছি না। এইভাবে আমার সাজানো সংসারটা তুমি নষ্ট করে দিয়ে চলে যাইতেছো। আপনার কোনো কিছু বইলা সান্ত্বনা দিতে হইব না মা। আপনি শুধু আমার একটা উপকার করেন, আমার এই বাড়ি থেকে চলে যেতে দেন। কারণ ওই নতুন বউ নিয়ে আসার আগে আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই। আমি দুইজনরে একসঙ্গে দেখতে পারবো না। আমার স্বামী বর বেশে, ও বউ বেশে, আমি এই দৃশ্য দেখতে পারবো না মা। আমি এক্ষুনি চলে যাব, ওরা আসার আগেই আমি চলে যাব। আমি ওকে মুখটাও দেখতে চাই না মা। তাই মা, আল্লাহর কাছে আমি একটাই ফরিয়াদ জানাবো, আমার যে এত বড় সর্বনাশটা করছে তারা যেন কোনোদিনও ভালো না থাকে, কোনোদিনও না। আল্লাহ যেন এই বিচারটা করে, এই বিচারটা করে। বৌমা, বৌমা, মা, বাহ, বিয়ে করে চলে আসছিস? হ্যাঁ বিয়ে করেছি, ভালোই ভালোই বিয়েটা শেষ হয়েছে। আচ্ছা উর্মি কোথায়? বাড়ি ছেড়ে চলে গেছে বৌমা। বাড়ি ছেড়ে চলে গেছে মানে? বাড়ি ছেড়ে চলে যাবে না তো কি করবে? কি করবে? বেহায়া নির্লজ্জ, ঘরের লক্ষ্মীকে তুই তাড়াইছিস, তুই। আমি তোকে জীবনেও ক্ষমা করবো। আশ্চর্য মা, তুমি এভাবে কথা বলছো কেন? ওর মতো একটা সুন্দরী মেয়ে যদি উর্মির সাথে অ্যাডজাস্ট করতে পারে, উর্মি কেন ওর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না? তাছাড়া এখন মডার্ন যুগ, একটা মানুষ আরেকজনকে ভালোবাসতেই পারে। ওর তো কপাল ভালো যে আমি ওকে ডিভোর্স দেইনি, ওকে এই ঘরেই রেখেছি। আর আমি মুসলমান, একটা মুসলমান পুরুষ 4টাও বিয়ে করতে পারে। হ্যাঁ মা, উনি তো ঠিকই বলেছে। আমি তো বলেছি উর্মিকে যেন ডিভোর্স না দেয়। আমি উর্মির সাথে এক সংসারে থাকতেই রাজি আছি মা। খবরদার, এই মুখ দিয়ে আমাকে মা বলে ডাকবি না। আমি তোমাকে জীবনেও বউ হিসেবে স্বীকার করব না। কি বলছেন মা? আপনি আমার হাজবেন্ডের মা, মানে আমার শাশুড়ি আম্মা। সেক্ষেত্রে তো আপনি আমার মা হন, আর আমি তো আপনাকে মা বলে ডাকতেই পারি। এত আদর করে যত্ন করে তোমাকে মা বলে রাখছে, ওকে দেখেছো না ও পুরো বাড়িটা কিভাবে গুছিয়ে রাখে। আর তোমার বড় বৌমা তো প্রেগনেন্ট হওয়ার পর থেকে কোনো কাজই করছে না। মা, আমার একটা কথা রাখো, ওকে তুমি মেনে নাও। যে গেছে তাকে যেতে দাও, কিছুদিন পর দেখবে আবার ফিরে আসবে আমাদের কাছে, তখন আবার আমাদেরই ওর বোঝাটা বইতে হবে। দরকার নেই কোনো। হ্যাঁ, একটা কথা অবশ্য কষ্ট লাগছে যে ওর গর্ভে আমার সন্তান। আচ্ছা ওর গর্ভে আমার সন্তান হয়েছে তো কি হয়েছে, ওই সন্তানটা আমি ওকে দিয়ে দিলাম। ওর গর্ভে আমার সন্তান হবে, তাকে আমরা লালন পালন করবো, ঠিক আছে? না, বললাম না, আমার বৌমা একটাই উর্মি। ওকে আমি বউ হিসাবে মেনে নেইনি, আর নেবও না কখনো। হাই হাই, দেখেছো দেখেছো তোমার মা আমি এবারকে ঢুকতে ঢুকতে আমার সাথে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে। না জানি সারাটা জীবন তো পড়ে আছে। শোনো না, আমি আর এ বাড়িতে থাকবো না। তুমি যত তাড়াতাড়ি পারো আমাকে বাড়ি থেকে আলাদা করে দাও। এই দাঁড়াও, তুমি কোথায় যাবে? এটা হচ্ছে আমার বাড়ি, আমার টাকায় চলে। মা, তোমাকে একটা কথা স্পষ্ট বলে দিচ্ছি, তোমাকে যদি এই বাড়িতে থাকতে হয় ওর কথা মতো চলতে হবে, ওর সাথে মিল দিয়ে তাল মিলিয়ে থাকতে হবে। আদারওয়াইজ তুমি এই বাড়িতে না থাকলেও চলবে। চলো তো বাবু, চলো। কি কি হ্যাঁ, কি বলে গেল? কি বলে গেল? আমি এমন সন্তানকে পেটে ধরছিলাম। আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আমার মরণ দিল না কেন? সৈকত, উর্মি, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, কিন্তু তোমার এই অবস্থা কেন? কাউকে বলো না, আমি তো পাগল, আমি পাগল। পাগল? তুমি কেন পাগল হবে? তোমাকে তো আমি সুস্থ অবস্থায় রেখে আসছি, ভালো অবস্থায় রেখে আসছি।
তুমি তো বিয়ে করেছো সুন্দর একটা সংসার বাঁধার স্বপ্নে, কোথায় সেই তোমার বউ? তোমাকে কি রাস্তায় নামিয়ে দিয়েছে নাকি? আমাকে আমাকে শুধু রাস্তায় নামায়নি, আমাকে শেষ করে দিয়েছে। এই যে দেখো আমার এই অবস্থা, আমার এই অবস্থা ওর জন্য। সবাই আমাকে পাগল জানে, কিন্তু আমি তো পাগল না, আমি একটা সুস্থ সবল মানুষ। কিন্তু আমার এই পরিণতির জন্য আমি নিজেই দায়ী। আমার আমার স্ত্রীকে আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি জানো ও তো আমার স্ত্রী ছিল না, ও তো অন্য একজনের বউ ছিল। তোমার বান্ধবী আমাকে ঠকিয়েছে। ওর কারণে আজকে আমি রাস্তায়। ও ওর স্বামীর সাথে আলাদা হয়ে যায়নি, একটা চক্রান্ত করে আমাদের বাড়িতে ঢুকেছিল। তারপর আস্তে আস্তে ও তোমাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছে। বেবি, এই যে এইটা হচ্ছে এই বাড়ির দলিল, এবং এখানে এমনটা কাগজ রয়েছে যেই কাগজে লেখা আছে আমার ব্যাংকের যত টাকা আছে সেটা তোমার হয়ে গেছে। আজ থেকে সবকিছু তোমার। বেবি, তুমি জানো না এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। আমি জানতাম তুমি সব কিছু আমার নামে করে দিবে, কারণ আমি ছাড়া এই দুনিয়াতে তোমার আর কেউ নেই জান। বাবা, তুই এত বড় ভুল করিস না, আমার কথাটা শোন। তোরকে পস্তাতে হবে, আমার কথাটা শোন বাবা। মা, তুমি এগুলো কি বলছো? শি ইজ মাই ওয়াইফ। আমি আমার সবকিছু আমার স্ত্রীর নামে করে দিয়েছি। ওর মায়া জেলে আমাকে বশ করে ফেলেছিল। আমি ভুল করেছি, তার প্রায়শ্চিত্ত করছি। আমার মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমাকে বের করে দিয়েছে। আমি সব হারিয়ে, কোথাও চাকরি না পেয়ে, কোনো কাজ না পেয়ে আমি পাগল সেজে আছি। তুমি এখানে কি করছো? এখানে আমি নতুন, আমি এলাকার কিছু চিনি না। আমি এখানে আসছিলাম একটু কাজের জন্য। তুমি কে? ও কে? ও আমার মেয়ে। তোমার মেয়ে মানে? বুঝতে পেরেছি, তুমি নিশ্চয়ই আবার বিয়ে করেছো, আবার সংসার করছো। তুমি সুখে আছো তো? আচ্ছা, তুমি থাকো, আমি যাই। না, আমি তো তোমার মতো স্বার্থপর না যে আমি সুন্দর একটা মেয়ে দেখে নিজের স্ত্রী স্বামীকে ভুলে গিয়ে আমি আর একটা বিয়ে করব, সুন্দরভাবে সংসার করব। না, আমি স্বার্থপর না। এটা হচ্ছে আমাদের মেয়ে, তোমার আর আমার মেয়ে। তুমি হয়তো বা ভুলে গেছো, আমি যখন তোমাদের বাড়ি থেকে চলে আসছি তখন আমি প্রেগনেন্ট ছিলাম, 8 মাসে প্রেগনেন্ট ছিলাম। সেই অবস্থায় আমি ওই বাড়ি থেকে চলে আসতে বাধ্য হয়েছি তোমার জন্য। এই যে বলেছো না তোমাকে ঠকিয়েছে, আসলে এটা তো তোমার প্রাপ্য ছিল। যে সময়টা কিনা তোমাকে আমার পাশে প্রয়োজন ছিল, সেই সময়টা তুমি অন্য একটা মেয়ের প্রেমে আসক্ত হয়ে তুমি আমাকে ভুলে গেলে। আমার কথা একটাবারও চিন্তা করলে না। কেন চিন্তা করলে না? আমার মধ্যে কি কমতি ছিল বলো তো? আমি তো তোমাকে ভালোবেসেছিলাম। আমি কি দেখতেও সুন্দর ছিলাম বলো? আমি কি তোমাকে ভালোবাসিনি? আমি কি তোমাকে ঠকিয়েছি কখনো? না, তুমি আমাকে ঠকাওনি, আমি তোমাকে ঠকিয়েছি। আজকে আমার চোখের সামনে আমার স্ত্রী, সন্তান, কিন্তু আমি দাবি নিয়ে, বাবার পরিচয় দিয়ে দাঁড়াতে পারছি না, শুধুমাত্র একটা কারণে, যে আমি তোমাকে ঠকিয়েছি। তুমি আমাকে মাফ করে দাও। তুমি তো শুধু আমাকে ঠকাওনি, তুমি আমাদের বাচ্চাটাকে ঠকিয়েছো। তুমি একটা বারের জন্য ভাবোনি যে মানুষটা কিনা 8 মাসে প্রেগনেন্ট, ওই মানুষটা কোথায় যাবে? একটা বারও ভাবোনি। এই যে এই বাচ্চাটা দেখতেছো না, এই বাচ্চাটাকে পৃথিবীতে আনতে আমার অনেক কষ্ট করতে হয়েছে। আমি কখনো তোমার স্বামী হিসেবে দাবি করব না নিজেকে, কখনো তোমার কাছে তোমার স্ত্রীর অধিকার আমি চাইবো না। শুধু একটিবার আমার সন্তানকে আমাকে জড়িয়ে ধরতে দাও। আসলে আমারই তো ঔরসে জন্ম, আমি ওকে অবহেলা করেছি, কিন্তু চোখের সামনে নিজের সন্তানটাকে দেখছি তো। তোমার কাছে হাত জোড় করছি, একটিবার আমার সন্তানকে আমাকে জড়িয়ে ধরতে দাও, একটিবার জড়িয়ে ধরতে দাও। হ্যাঁ দিব, কারণ আমি তো তোমার মতন অমানুষ না, আমি মানুষ। আরও এই জন্যই তোমাকে জড়িয়ে ধরতে দিব, যাতে সারা জীবন আক্ষেপ করো এই বাচ্চাটার জন্য। মামনি, যাও, ইনি তোমার বাবা। মা,